This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরু করছি নিউজ টপ 9। বাঙালির গর্ব, বাঙালির অহংকার কি বলুন? মাতৃভাষা, বাংলা ভাষা। তা আরও ছড়িয়ে দিতে, এই ভাষার গরিমা সর্বস্তরে পৌঁছে দিতে এবার তৎপর বর্তমান রাজ্য সরকার। এর আগে তৃণমূল জমানায় বারবার বিজেপিকে বাংলা বিরোধী বলে খোঁচা দেওয়া হয়েছে। তারই এটা এক প্রকার মোক্ষম জবাব। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, সমস্ত সরকারি কাজে আগামী 1 সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষার ব্যবহার। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। পশ্চিমবঙ্গের নতুন ভাষানীতি এটাই, বাংলা সবার আগে। সরকারি সমস্ত কাজকর্মে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা। এজন্য তৎপর বিজেপি সরকার, যাদের একসময়ে বাংলা বিরোধী বলে দাগিয়ে দিতে ব্যস্ত ছিল তৃণমূল। এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী বিজেপি বাংলা বিরোধী। যত তাড়াতাড়ি বিজেপি বিদায় নেয় তত তাড়াতাড়ি মঙ্গল। যে বাংলায় থাকে না, বাংলায় আসে না, বাংলা বোঝে না, বাংলায় কথা বলে না, বাংলা পড়ে না, সে বাংলার লোককে গ্যারান্টি দিতে পারে? তৃণমূলের আক্রমণের এই ফর্মুলা কোনো কাজেই আসেনি। ভোটে তাদের ভরাডুবি প্রমাণ করে দিয়েছে মিথ্যের রাজনীতিতে বিশ্বাসী নয় বঙ্গবাসী। আর এবার পালা বদলের পর শুভেন্দু সরকারের উদ্যোগে সব ক্ষেত্রে অগ্রাধিকার পেতে চলেছে বাংলা ভাষা। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দেওয়া প্রস্তাব মাথায় রেখেই তৈরি নতুন ভাষা নীতি। সরকারের সিদ্ধান্ত, এবার থেকে সরকারের যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লেখা হবে। থানায় এফআইআর লেখা থেকে শুরু করে যাবতীয় কাজেও বাংলা চালু হচ্ছে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহার হবে। এই চেষ্টাটা কিন্তু আগেও হয়েছে। বহু আমলা বা বহু সরকারি কর্মচারী আইন আদালত থেকে শুরু করে তারা হয়তো আবার বাঙালি নন বা তাদের মাতৃভাষা বাংলা নয়। এটাকে কার্যকর করতে গেলে মসৃণতার জন্য যে বাস্তব পদক্ষেপগুলো দরকার সেইগুলো প্রয়োজন। সরকারের এই উদ্যোগে অবশ্য আশার আলো দেখছে রাজ্যের শিক্ষাক্ষেত্র। বাংলা ভাষাকে যত রকমভাবে কার্যকরী করে তোলা যায় এবং সেটা যদি সরকারের পক্ষ থেকে হয় তাহলে আরও ভালো, কারণ সরকারের পক্ষ থেকে অনেক বৃহৎ পরিকাঠামো নিয়ে এই ভাষা নিয়ে চর্চা বেড়ে উঠতে পারে। উদ্যোগ হিসেবে তো অত্যন্ত প্রশংসনীয়। যদি সমস্ত স্কুল কলেজে, সরকারি বেসরকারি, সেখানে আগে বাংলাটা আবশ্যিক একটি ভাষা হিসেবে স্বীকৃত হয়, তারপরে অবশ্যই সরকারি কাজকর্ম বাংলা ভাষায় হোক, আমরা নিশ্চিতভাবে সেটাকে স্বাগত জানাবো। নিঃসন্দেহে জাতীয় তথা বিশ্ব মঞ্চেও বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধির প্রশ্নে বড় ভূমিকা নিতে চলেছে রাজ্য সরকারের সিদ্ধান্ত। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে প্রশাসনিক স্তরে মাতৃভাষার ব্যবহার বাংলার জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। উদ্দেশ্য এক, তবে অবস্থান আলাদা, পথও আলাদা। কয়েক কিলোমিটারের মধ্যে পৃথক জায়গায় শহীদ স্মরণ কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেসের। দিল্লির রাজঘাটে আবার শহীদ স্মরণ করবেন তৃণমূল থেকে সরে যাওয়া এনসিপিআই সাংসদরা 21 জুলাই। নতুন করে পথ চলার দিন, আমাদের যাত্রা হলো শুরু। আমাদের যে প্যান্ডেল তার দর্শনের লোক ক্ষমতা গিয়েছে, শহীদ স্মরণের রাসও যেন চলে গিয়েছে। বিরোধী থাকাকালীনও যিনি ছিলেন শহীদ দিবসের মুখ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ হচ্ছে, কিন্তু সেটা ছোট্ট একটা জায়গায়, বিড়লা তারামণ্ডলের সামনে। একই দিনে একই বিষয় নিয়ে কলকাতায় 3টে সমাবেশ, রাজধানী দিল্লিতে আরও একটি। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের শহীদ স্মরণ, মেয়র রোডে ঋতব্রত তৃণমূলের মঞ্চ, শহীদ মিনারে সমাবেশ কংগ্রেসের। দিল্লির রাজঘাটে শহীদ স্মরণ। 21 জুলাইয়ের 24 ঘন্টা আগেও কালীঘাট তৃণমূলের মঞ্চ ছিল অনেকটাই অগোছালো। সমাবেশের আগের বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তারামণ্ডলের সামনে, তখন কাজ খানিকটা বাকি। তৃণমূলের সিংহভাগ বিধায়ক ঋতব্রত শিবিরে, তার রাজনৈতিক জীবনের প্রথম দিনের বেশ কিছু সঙ্গীও সেই পথে। সাংসদদের বড় অংশই নতুন দল এনসিপিআই এ যোগ দিয়ে এনডিএ সঙ্গী।
এই প্রেক্ষাপটে শহীদ স্মরণকে সামনে রেখে বিদ্রোহীদের আবারও চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ নিয়েও তুললেন অসহযোগিতার অভিযোগ। অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না। ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসছে বিজেপি, বিহার থেকে লোক উঠছে বিজেপি পলিসিদের দেখানোর জন্য। মমতা চলে যাওয়ার পর অভিষেক মঞ্চে আসেন। তৃণমূল নেত্রী যখন অভিযোগ করছেন তখন মেয়র রোডে অনেকটাই গোছানো ঋতব্রতদের মঞ্চ, তবে সেখানে কর্মী কম, নেতার সংখ্যাই বেশি। জমায়েত প্রসঙ্গে ঋতব্রত হেঁয়ালি রাখলেও অরূপ বিশ্বাস বিরাট আত্মবিশ্বাসী। আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই মঞ্চে শহীদদের তর্পণ করার জন্য শহীদদের শ্রদ্ধা জানাই। বৃষ্টি বাদলের দিনে আমার মনে হয় আমাদের যা প্যান্ডেল তার 10 গুণ লোক বেশি। নতুন দলে যোগ দিলেও শহীদদের তাঁরা ভোলেননি, বলছেন একদা মমতার ছায়াসঙ্গী এখন এনডিএর পাশে থাকা এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তারা যাবেন রাজঘাটে। আমরা মনে করি যে রাজঘাট একটা যথাযথ স্থান যেখানে সকল শহীদকে স্মরণ করা যায়। আমরা 20 জন এই যে বিগত কয়েক বছরের বিচ্যুতি বিভিন্ন স্তরে আমরা লক্ষ্য করেছি বলে এখন কিন্তু আমরা এনসিপিআই এর সাংসদ। যে দলের কর্মসূচি ঘিরে 21শে জুলাই সেই কংগ্রেস এবার যেন গলার জোর পাচ্ছে। আমাদেরই পতাকা তাদের বুকের রক্তে রঞ্জিত করে দিয়েছিল, তো আমার পরিবারের লোককে হাত ধরে পুলিশ দিয়ে আমরা কোথাও নিয়ে যেতে চাই। বিদ্রোহ, ভাঙন, টানাপড়েন, বাংলায় এখন বিদ্রোহী পরিসরে এসব শব্দই ঘুরপাক খাচ্ছে। 21শে জুলাই সেই ঘূর্ণির গতি আরও বাড়িয়ে দিল। কৌস্তব, সুশোভন, সুপ্রিয়, জ্যোতির্ময়ের রিপোর্ট, TV9 বাংলা। কংগ্রেসের শহীদ দিবসে যোগ দিতে কর্মীরা কলকাতায় আসছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ট্রেনে রওনা দিয়েছেন কংগ্রেস কর্মীরা। আগামীকাল শহীদ মিনার চত্বরে 21শে জুলাইয়ের যে কর্মসূচি রয়েছে কংগ্রেসের, সেই কর্মসূচিতে যোগদান করতে বিভিন্ন জায়গা থেকে তারা শহরে আসছেন। আমরা শহীদ মিনার ধর্মতলায় যাচ্ছি। জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রোগ্রাম গতকালকে হবে। আমরা চোপড়া ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে 1 থেকে 1,500 লোক সমর্থন নিয়ে যাচ্ছে। আমার প্রোগ্রাম হাইজ্যাক করেছিল তৃণমূল পার্টি, ওদের কোনো প্রোগ্রাম ছিল না। ওটা 1993 সালে তৃণমূলের জন্মই হয়নি। একদিকে ছিল যুব কংগ্রেস, একদিকে ছিল CPM গভর্নমেন্ট। যে মনীষ গুপ্ত, তখন মনীষ গুপ্ত ছিল বড় একজন পুলিশ অফিসার, তিনার নেতৃত্বে গুলি চালানো হয়েছে। কিন্তু ভাগ্যের কী পরিহাস, 15 বছর আমরা করতে পারিনি। যে দল ছিল, যে মনীষ গুপ্তের নেতৃত্বে গুলি চালানো হয়েছে, সেই মনীষ গুপ্তকে তিনারা মন্ত্রী করেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য 21শে জুলাই পালন করতেছিল। মেন আমাদের প্রোগ্রাম, কংগ্রেসের প্রোগ্রাম, যুব কংগ্রেসের প্রোগ্রাম, আমরা সেই প্রোগ্রাম আবার পেয়ে গেছি। আমরা কংগ্রেস, যুব কংগ্রেস জীবিত এবং ভবিষ্যতে আরও বড় আকারে করতে চাই এই প্রোগ্রামটা, এটাই আমি বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক ধাক্কা খেয়েই চলেছেন। তার চোখের চিকিৎসার প্রশ্নে হাইকোর্ট কান দিল না। অভিষেক চাইছিলেন যে আগামী সপ্তাহে তিনি বিদেশ যাবেন, কিন্তু বিচারপতির সাফ কথা, কলকাতায় কেন চিকিৎসা হবে না, কেন বিদেশেই যেতে হবে। অন্যদিকে সংসদেও এবার অভিষেক ব্যাক সিটে, তার কারণ তাকে পিছনের সারিতে বসতে হবে। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। এখনো হম্বিতম্বি বিজেপিকে হুমকি দিতে ভুলছেন না তৃণমূলের সেনাপতি। তবে তার বিদেশ যাত্রার ইচ্ছে কিন্তু ভুলিয়ে দিল আদালত। 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি হাইকোর্ট, বরং বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে SSKM-এ যাওয়ার কথা বলেন। তার সোজা সাপটা পর্যবেক্ষণ, অভিষেক কি কখনো SSKM-এ গিয়েছেন? আগে এ রাজ্যে চিকিৎসা করে দেখুন, বলেন বিচারপতি। SSKM-কে মেডিকেল বোর্ড গড়ার নির্দেশ হাইকোর্টের। চোখের কি এমন সমস্যা যার জন্য বিদেশে যেতেই হবে সেটা আগে বোঝা দরকার। SSKM থেকে রিপোর্ট আসার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিষেকের আইনজীবী তরফে বলা হয়েছিল, গত 10 বছর ধরে আমেরিকাতেই চোখের চিকিৎসা করাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে আদালতে এই যুক্তি ধোপে টেকেনি। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন? আমি এটাই প্রশ্ন করব। ওখানকার পরিষেবা কি উনি এখানে দিয়েছিলেন নাম জনতার জন্য? উনি তো ওদেরই একজন, উনি তো বলেন তাই। বিদেশে চিকিৎসা নিয়ে অভিষেকের জন্য জমেছে খোঁচার পাহাড়, সরগরম বঙ্গ রাজনীতি। আমি বলেছিলাম যে উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে ওয়েস্ট বেঙ্গলে, তা কৃষিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হবে। তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পয়সা উনি পেয়ে যেতেন। ওর চোখের প্রবলেমটা কিন্তু
বড় প্রবলেম, জেনুইন প্রবলেম। ফলে কারুর যদি কোনো অন্য জায়গার স্পেশালাইজেশনটা নেয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হয়, তাহলে সেটা নেওয়ার অধিকার তার থাকবে। আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? 1993 সালে এবং তারও আগে 1990 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছিল। সেই চিকিৎসা পশ্চিমবঙ্গেই হয়েছিল, ভারতবর্ষেই হয়েছিল, কলকাতায় হয়েছিল, আমেরিকার প্রয়োজন পড়েনি। এসবের মধ্যে আবার ডিজে মন্তব্য মামলায় রক্ষা কবচের মেয়াদ বাড়াতে আদালতে কাতর আর্জি জানান অভিষেকের আইনজীবী। সওয়াল জবাব শেষে যা 6 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন বিচারপতি। ওদিকে দিল্লিতেও হয়েছই, কারণ বদলে যাওয়া বঙ্গ রাজনীতির সমীকরণ। বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই বহু সাংসদদের বসার আসন উল্টে পাল্টে গিয়েছে। এতদিন লোকসভায় প্রথম সারিতে বসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দ্বিতীয় সারিতে পাঠানো হয়েছে। তার সিটে এবার বসবেন এনসিপিআই এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে, প্রথমে বসুক। তিনি আগেও 10 দিনে একদিন আসতেন, 10 দিনে এসে এগে কি বলতেন কেউই বুঝতেন না, তো এখনো 10 দিনে একদিন আসবেন, কি বলবেন উনি বুঝবেন। কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ, ওর তো লাস্ট রোডে বসা উচিত। আসলে তৃণমূলের ঘর এখন ধস্তে ধস্তে খাদের কিনারায়। বিদ্রোহীরা নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত। যে বিদ্রোহের মূলেও কিন্তু একটাই নাম ঘুরছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দিকে আঙুল তুলেই দল ছাড়ছেন বিক্ষুব্ধরা। রাজ্য থেকে জাতীয় রাজনীতি সব দিকেই জমি নড়বড়ে অভিষেকের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে মদন মিত্র তিনি কি বলছেন? তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায় স্বীকার করে ইস্তফা দিতে বলেছিলেন। জবাবে আমেরিকা যাওয়ার ছাড়পত্রের শর্ত চাপিয়ে দিয়েছিলেন। নাম্বার 2, সাংবাদিক বৈঠক করে বিস্ফোরকে দাবি করেছেন মদন মিত্র। আর এদিনই অভিষেকের বিদেশ যাত্রার আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আর তারপরই বিস্ফোরক দাবি করলেন মদনবাবু। সদ্য শিবির বদলানো বিধায়কের দাবি, দিন 15 আগে এই ঘটনার সময় কুণাল ঘোষও উপস্থিত ছিলেন। কুণালবাবুর অবশ্য কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিই। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। আমরা বললাম এটা তো মানে বিয়ের পাকা দেখা নয়। ঘরে ঘরে লেগে গিয়েছে আগেই, ভোটে ভরাডুবির পর থেকেই চলছে। দায় কার? সেই দায় নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। শিবির বদলের পর নিশানায় সেই অভিষেকই আবারও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট। আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? সেদিন আমেরিকা যাওয়ার শর্ত চাপিয়েছিলেন অভিষেক, তেমনটাই দাবি কামারহাটির বিধায়কের। মদনের দাবি শুধু তিনি নন, সাক্ষী ছিলেন আরও একজন। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর। কুণাল ঘোষও ছিলেন। যদিও কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্র এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি। তাহলে সেদিনও পদত্যাগের জন্য আমেরিকা যাত্রার শর্ত চাপিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট। সেই হাইকোর্টই অভিষেকের আমেরিকা যাত্রার অনুমতি দেয়নি। দিন 2 আগেই অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, বলেছিলেন দলত্যাগীরা ফিরুন, পদত্যাগ করবেন।
অথচ মদনবাবু জোর গলায় দাবি করছেন অভিষেককে দায় স্বীকার করে ইস্তফা দিতে তিনিই বলেছিলেন। আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। জোর করে বললে তো আমি জোর করে উত্তর দেবো না। তো ছিলেন, আমি কি বুঝেছি মদন কি বুঝেছে তার মধ্যে পার্থক্য থাকতেও পারে। সুতরাং এটা নিয়ে বললে, জোর করে বললে মদনের উপলব্ধি মদন বলেছি, তাতে আমার কি বলার আছে। চন্দ্রিমা ভট্টাচার্যের মুখে মদনের উপলব্ধি। সেদিন এই উপলব্ধির কথাই বলেছিলেন কালীঘাটের তৃণমূল নেত্রী। মদন মিত্রের শিবির বদলের পরই পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লাগেজ ব্যাগেজ। সোমবার সেই লাগেজ ব্যাগেজ খোঁচাটাই ফেরালেন মদন মিত্র। আরে লাগেজ ব্যাগেজ যদি আমার থাকে, আমি যদি বেঈমান হই, তাহলে এতগুলো রোজ কপি কোর্টে কেন জমা পড়ছে বাইরে যাওয়ার জন্য? তাহলে লাগেজ ব্যাগেজ কার আছে? লাগেজ ব্যাগেজ কার আছে? একদা মমতা ঘনিষ্ঠ নেতা কোনো নাম নেননি, কিন্তু বুঝতে বাকি রইল কি? ততক্ষণে যা বলার বলেই দিয়েছেন এমএম, মানে মদন মিত্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগামী 24 থেকে 27 জুলাই হাওড়া স্টেশনে বড়সড় নন ইন্টারলকিং ব্লকের কাজ চলবে। 24 নম্বর প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যে লিঙ্ক কেবিনে কমিশনিংয়ের কাজ চলবে। ব্লক কার্যকর থাকবে 24 জুলাই বিকেল 5টা থেকে 27 জুলাই ভোর 5টা পর্যন্ত। মোট 60 ঘন্টা বন্ধ থাকবে ইন্টারলকিং। একাধিক দূরপাল্লা ট্রেনের যাত্রা শুরু এবং শেষের স্টেশন বদল করা হবে। হাওড়ার বদলে বহু ট্রেন সাঁতরাগাছি বা শালিমার থেকে ছাড়বে। একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে এই সময়। বাতিল থাকবে হাওড়া মেদিনীপুর গ্যালোপিং লোকাল, হাওড়া খড়গপুর লোকাল, মেচেদা হাওড়া লোকাল। দূরপাল্লা ট্রেনেও সেই রুটে কাটছাঁট হবে। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদের। সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল। অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আমার সহকর্মী সময় মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সময়, বিজ্ঞপ্তিতে ঠিক কি জানানো হয়েছে? হ্যাঁ দেখো, আমরা দেখেছি যে নতুন বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 2 বছর করে বাড়ানো হবে। তার কথা মতোই কিন্তু আমরা দেখলাম যে আজকে অর্থ দপ্তরের থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে যে বয়সের যে ছাড় থাকে সেটা কিন্তু 2 বছর আরো বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ যে প্রত্যেকটা দপ্তরে পরীক্ষা বসার জন্য যে নির্দিষ্ট বয়স দেওয়া থাকে তার থেকে কিন্তু 2 বছর বাড়িয়ে দেওয়া হলো। এরকমই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। ধন্যবাদ সুমা।